দৃষ্টিপাত, বেকারত্ব, মূল্যস্ফীতি, অর্থ পাচার। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। এক হিসেব অনুযায়ী বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখের মতো, একটু বেশিও হতে পারে। এই সমস্ত মানুষের অনেকেই যে বিপ্লবটা ঘটে গেল সেখানে জড়িত ছিল সরাসরি অথবা পরোক্ষভাবে। এদের আকাঙ্ক্ষা যে বিপ্লব পরবর্তী সরকার তাদের কর্মসংস্থান করে দেবে। এখন আমরা সবাই জানি যে কর্মসংস্থান এত সহজ ব্যাপার না, তার জন্য অনেক পদ্ধতি লাগে, বিভিন্ন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, টাকার দরকার। বাংলাদেশে তো আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এখন। কিন্তু তবু আমাদের যে প্রশ্নটা আমাদের মনে জাগে সেটি হলো, এই সরকার কি তড়িৎ গতিতে ছোটখাটো প্রজেক্ট নিয়ে কোনো সমাধান দিতে অন্তত কিছু লোককে কর্মসংস্থান করতে পারতো না? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ছোটখাটো প্রজেক্ট নিয়ে যেমন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অল্প বেশি, খুব বেশি টাকা না, অল্প টাকা দিয়ে কিছু উন্নয়নমূলক কাজে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা হতে পারে, অবকাঠামো, তো এই জাতীয় কিছু কাজ শুরু করতে পারতো এবং সেখানে কিছু লোককে সম্পৃক্ত করতে পারতো, তাদের কর্মসংস্থান হতো, এ ব্যবস্থাটা হতে পারতো। আমরা জানি যে এখানে অলরেডি 4টা প্রজেক্ট এখানে পাস করা হয়েছে, এটা গৃহীত হয়েছে এবং সেগুলো তার বেশিরভাগই, তার 3টার মতো হতে হবে, সেটা মানে কূপ খনন সম্পর্কিত, অর্থাৎ গ্যাসের ব্যাপারে এটা আছে। এটা খুব দরকার, অবশ্যই দরকার, কিন্তু সেখানে খুব বেশি কি কর্মসংস্থান হবে? তো এখন সরকার এই জিনিসটা ভাবতে পারে যে আমরা অন্তত কিছু মানুষের জন্য খুব তাড়াতাড়ি মানে কর্মসংস্থানের ব্যবস্থা করি, কিছু টাকা হয়তো খরচ হবে, হোক। আরেকটা ব্যাপার হলো এখানটা সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপার, অর্থাৎ কিছু অনুদান দিয়ে এই সমস্ত যুবকদের কে উৎসাহিত করা যে নিজের কাজ করে তাদের যেন কর্মসংস্থান তারা নিজেরাই করতে পারে। সরকার বলতে পারে আমরা তো অল্প দিন হলো এসছে, এটা কিছু করতে গেলে আমাদের তো মানে বড় প্রজেক্ট হাতে নিতে হবে এবং সেটা সময়ের ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে যাদের পেটে ক্ষুধা তারা সহজে সময় দিতে চায় না, অন্তত কিছুটা হলেও তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এরপরে যেটা মূল্যস্ফীতির ব্যাপারটা, এখন মূল্যস্ফীতি একটা চরম পর্যায়ে আছে এখন বাংলাদেশে, এটা 10.49, অথচ আমরা যদি তুলনা করি শ্রীলঙ্কার সঙ্গে, সেখানে মাত্র 0.5 এটা এদের ইনফ্লেশন, অর্থাৎ মূল্যস্ফীতি, অর্থাৎ নেই বললেই চলে। এমনকি পাকিস্তানেও আমাদের চেয়ে কম। তো আমাদের এই মূল্যস্ফীতিটা কমাতে হবে। এখন মূল্যস্ফীতি কমানোর জন্য যে সমস্ত কেতাবি কাজ আছে সেগুলো সরকার যে করছে না তা না। যেমন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যেটা নেওয়া দরকার, অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা অলরেডি নিয়েছে। ইন্টারেস্ট রেটটাকে আমরা যদি হাই করে দেই তাতে বোঝা যায় যে তাতে অন্তত মানুষের স্পেন্ডিং এটা কমে যাবে, সেখানে মূল্যস্ফীতিটা অন্তত চেক থাকবে, যদি নাও কমে অন্তত সেটাকে দমিয়ে রাখা যাবে। এই জিনিসগুলো হবে এবং অবশ্য তাতে দেখা যায় যে একটা বিশেষ সময় এসে এটা অনেক কমে আসে আর কি, অনেক সময় লাগবে। এই সময়টা তো আবারও বলছি, এই সময় দেওয়ার মতো তো সময় নেই। এই জন্য নেই যে বর্তমান যে সরকার আছে, এই সরকার তাদের তো আয়ু খুব বেশি দিন থাকার কথা না, 3 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর ম্যাক্সিমাম, তাও তো দেবে কিনা জানি না। তো এর মধ্যে কিছু একটা করা দরকার দৃশ্যমান। তো সেই জন্য আমরা ভাবছিলাম যে যদি এই কেতাবি যে সমস্ত আমাদের কায়দা আছে সেই কায়দার বাইরে যদি আমরা অন্য ব্যবস্থা নিতে পারি, যেমন এই যে সিন্ডিকেটের কথা আমরা জানি, বাজারে জিনিসপত্র আছে মজুত করে রেখে দিয়েছে এবং এই জিনিসের দামটা আর্টিফিশিয়ালি তারা বাড়িয়ে দিচ্ছে, ভোক্তাদের জন্য সাংঘাতিক অসুবিধা হচ্ছে। এখন অনেকে বলতে পারে যে আমরা তো মানে মাঝে তো আমরা চালাই, সেখানটায় রেট চালাই, যে আমরা আমাদের লোক পাঠিয়ে দেই দেখে, কিন্তু এভাবে করলে হবে না।
এভাবে করলে হবে না। এই জন্যে যে আমরা জানি যে সিন্ডিকেট যেগুলো আছে অনেকদিন থেকে আছে, এগুলো খুবই শক্ত। এদেরকে ভাঙতে গেলে সেরকম শক্ত হাত লাগবে। কোনো রকম মার্সি করা যাবে না, কোনো দয়া দেখানো যাবে না। আমি অবশ্য এটা বলছি না যে সেই ১-১১ সময় সমস্ত যারা ব্যবসায়ী আছে সবাইকে ভেতরে ঢুকালো। এতে হবে না। কিন্তু দেখতে হবে কারা অপরাধী, এবং সেইজন্য একটা যে বাজার যে মনিটরিং যেটা টিম আছে, এই জাতীয় আমাদের মতো মানে যেটা আমরা দেখি, এই জাতীয় মানুষ না দিয়ে যারা সত্যিকার এক্সপার্ট, এবং তাদের কিছু ক্ষমতা দিতে হবে। তাৎক্ষণিক কিছু কাজ যেন তারা করতে পারে। সেই ব্যবস্থা নিতে পারে। এই কাজগুলো করতে হবে। খালি ওখানে গিয়ে একটা কাগজে কয়টা টাকা লিখলো যে এত টাকা ফাইন, এ দিয়ে কিন্তু এই পরিবর্তনটা হবে না। এটা একটা ব্যাপার মানে মানে হয়, অর্থাৎ মূল্যস্ফীতিটা কমিয়ে আনা যেতে পারে এটা করে আরকি। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আ বাজারের যে জিনিসপত্র আছে কি নাই, কি পরিমাণ আছে, এই স্টক, এইটা মানে সরকারের কাছে থাকা দরকার। সরকার আ যা সময়ে সময়ে একটা একটা সময় পর এই জিনিসটা মানুষকে জানাতে পারবে। এটা করা উচিত। এটা করলে সেখানে স্থিতিশীলতা চলে আসতে পারে। আর তাছাড়া যেটা একটা পদ্ধতি ছিল, যেমন টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ, সেটা সরকার বলবে যে আমরা শুরু করেছি। কিন্তু সেখানেও আমরা দেখেছি বিশাল অনেক গোলমাল। যাদের পণ্য পাওয়ার কথা লাইনে দাঁড়িয়ে আছে, অনেক ঘন্টা পর তারপর দেখেছি জিনিসপত্র নেই, উধাও হচ্ছে, এবং সেরকম আলামত এখনো দেখা যাচ্ছে। তাহলে এই সরকারের সঙ্গে আগের সরকারের তফাৎটা থাকলো কোথায়? এই জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, এটা দরকার আছে টিসিবির মাধ্যমে বা অন্য কোনো সংস্থার মাধ্যমে পণ্য বিতরণ অল্প দামে করতে হবে, এটা করা দরকার। কিন্তু at the same time এটা এনশিওর করতে হবে যে এটা যেন মানে যারা ডিজার্ভিং, যাদের পাওয়ার যোগ্য, তাদের হাতে যেন চলে যায়, দেখতে হবে। এরপরে হচ্ছে টাকা পাচারের ব্যাপার। আমরা এই তো ২-১ দিন আগেই বোধহয় আমরা দেখলাম যে দ্য মিনিস্টার্স মিলিয়নস বলে আল জাজিরা একটা প্রতিবেদনে তথ্য বেরিয়ে এসছে, আমাদের শেখ হাসিনার আমলের যিনি ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী, তার মানে বিভিন্ন ফ্ল্যাটের হিসাব ওখানে বেরিয়ে আসে। আমরা অবশ্যই এই ব্যাপারটা আগেই জানতাম, কারণ আমাদের এখানের যে সমস্ত মানে মিডিয়া আছে, মিডিয়াতে সেখানে আমরা পেয়েছি, খবর পেয়েছি। অত বিস্তারিত না হলেও আমরা জানতাম যে এই ভদ্রলোক প্রচুর টাকা মানে নিয়ে গেছেন বাইরে, এবং উনি তার মানে ইচ্ছে মতো বাড়িঘর কিনেছেন। এছাড়া আমরা আরো জানি যে এস আলমের কথা, এত সমস্ত ব্যাংক মানে লুটপাট করে নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে। আর আমাদের ইয়ে তো আছেই, বেক্সিমকোর ব্যাপার আছেই। প্রায় কত ১০,০০০ কোটি টাকার মতো ওইখানে পাচার করে দিয়েছে। সেটা দুবাইয়ে, তার ছেলে দুবাই থেকে করে, এবং সেটা আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যারা পাচারকারী তারা কিন্তু অত্যন্ত চালাক, ধূর্ত। তারা বিভিন্ন কায়দায় টাকা পাঠায়। এটা একসঙ্গে এক থোকে পাঠাচ্ছে তা না, এবং তাদের নামে করছে না। তার তার নিজের না হলে তার ছেলের শ্বশুরের শ্বশুর, তার শ্বশুর ইত্যাদি, বা শালিকা, মানে একটা ফাঁক ফোকর বের করে টাকা পাঠিয়ে দেয়, এবং তারপরে সেটা ওইখানে থাকে না, ওখান থেকে আবার অন্যভাবে টাকাটাকে ইনভেস্ট করে। বিশেষ করে দেখা যায় যে এগুলো রিয়েল এস্টেটে, মানে তারা ঘর বাড়ি ফ্ল্যাট কেনার ব্যাপারে তারা ওগুলো ব্যবহার করে। আমরা জানি যে শুধু ওই এদের ব্যাপারটা না, আমাদের বেগমপাড়ার খবর তো আমরা সবাই জানি আগের থেকে, যেখানে অনেক টাকা আছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শুধু এই যে মানে পলিটিশিয়ান যারা আছে, রাজনীতিবিদ, তারাই না। আমরা জানি যে হাসিনা সরকারের যে মন্ত্রী ছিলেন, ফরেন মিনিস্টার, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এদের চাইতেও, মানে এই পলিটিশিয়ানসদের চাইতেও, রাজনীতিবিদদের চাইতেও যারা সরকারি কর্মকর্তা, তাদের টাকা প্রচুর, এবং তারা বাইরে পাঠিয়ে দিয়েছেন। তো এখন সত্য বিচার করছি না, আমাদের কথা হচ্ছে যে আমাদের এখান থেকে মানে টাকার পর টাকা, প্রচুর টাকা বাইরে চলে গেছে, আমাদের টাকা নিয়ে গেছে বাইরে। আজকে আমরা সাফার করছি। তখন এই টাকাটা আমাদের দেখতে হবে যে আর যেন না যায়। আর যেন না যায় বলতে গেলে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা সরকারি পর্যায়ে দেখি, সরকারি কর্মচারীদের তো অনেক কাহিনী, কাণ্ড কাহিনী, আমরা ওই ছাগল কাহিনী, কত কাহিনী শুনলাম, কিন্তু কিছুই তো হলো না। তার এক জায়গায় তার এক জায়গায় ট্রান্সফার হচ্ছে। তো এইটা দিলে তো মানে ইয়ে করা যাবে না। এই যে এরা যে টাকা পয়সা বাইরে পাচার করছে, এটাকে বন্ধ করা যাবে না। একটা এক্সাম্পলারি পানিশমেন্ট লাগবে।
তাহলে যদি তারা সংযত হয়। এখন আমাদের যে আমি যেটা বলছিলাম সাইফুজ্জামানের কথা আরকি। তার বাড়ি তো আমরা জানি যে সবগুলো শুধুমাত্র বিলাতে না, আরো বিভিন্ন জায়গায় প্রায় সব $৩৭০ মিলিয়ন মতো তার বাড়িঘর আছে দুবাই-টুবাই বিভিন্ন জায়গায় আরকি। আম এখন এই জিনিসগুলোকে আমরা আনতে পারি কিনা? তো আমরা জানি যে আ অ্যা ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন বলে একটা ব্যাপার আছে সেখানে আ সংস্থা আছে। তারা চেষ্টা করে যাতে এই সমস্ত টাকা পয়সাগুলো যাতে না বাইরে না যায়, বাইরে এক দেশ থেকে অন্য জায়গায় এবং সেটা সাহায্য করে তারা কিভাবে এটা আনা যেতে পারে। কিন্তু একটা ব্যাপার হলো যে টাকাটা এক দেশ থেকে অন্য জায়গায় দেশে যখন যায়, এই তো বললাম যে টাকা তো বিভিন্ন ম ম চ্যানেল মাধ্যমে ঘুরে, ঘুরে চলে যায়। তার হদিস পাওয়া যায় না কোত্থেকে এলো, কিভাবে এলো? এটা আসলেই মানে এটা এই অর্থের বাংলাদেশ থেকে গেছে কিনা যদি আমরা লিখি সেটাও আমাদের প্রমাণ করতে হবে। তো যেটা ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে তথ্য লাগবে আমাদের। শুধু মুখে বললে হবে না যে আমাদের টাকা পাচার করে নিয়ে গেছে। এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তো আমাদের এই তথ্য সংগ্রহ করার দায়িত্ব কাদের? এখানে একটা আমরা জানি আ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে একটা সংস্থা কাজ করছে। আ তারা অবশ্যই মাঝখানে ওই আমাদের যে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাপার উনি বিলাতে তারা যুক্তরাজ্যে তারা চিঠি পাঠিয়েছে তাদের সহযোগিতার জন্য যে যাতে এটা উদ্ধার করা যায় ইত্যাদি, ইত্যাদি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংস্থার কিন্তু আগেও ছিল। লোকজন প্রায় সবাই আছে বললে চলে। এদের নাকের ডগার উপর দিয়ে কিন্তু এই সালমান এফ রহমান এবং এই এস আলম এরা টাকা পাচার করেছে। এখন এদেরকে দিয়ে আমরা কাজ করছি। দেখতে হবে তাদের শুধু যোগ্যতা না, তাদের ইচ্ছার ব্যাপারটা আছে, উদ্দেশ্যের ব্যাপারটা আছে। আমরা আমাদের টাকা আমরা ফেরত দেব। তার জন্য আমাদের সেই জাতীয় সেই রকম মানুষ লাগবে যারা দেশদরদী এবং তারা যেন কোনোভাবেই তাদের যে অ্যাক্টিভিটি যে কাজগুলো করবে এগুলো নেয়ার জন্য যে তথ্য সংগ্রহ করবে, সেই তথ্যগুলো যেন যারা পাচার করছে তাদের কাছে ফাঁস না করে দেয়। এখন এই তথ্যগুলো জোগাড় করার সঙ্গে, সঙ্গে একটা আইনি সহায়তার ব্যাপার থাকে। সেজন্য আ আইন বিশেষজ্ঞ যারা আছেন এ ব্যাপারে তাদের দরকার আছে। এবং এট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে দেশের টাকাটা পাচার হয়েছে আমরা জানি, সেখানকার আইনি ব্যবস্থা কি আছে সেগুলো সম্পর্কে আমাদের খোঁজ খবর নিতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোনো কিছুই কোনো কাজে লাগবে না। আম এই এখন আ যে অর্থ পাচার হয়, অর্থ পাচার টাকাটা ফেরত পাওয়াটা খুবই কঠিন আমরা জানি। এবং এক হিসেব অনুযায়ী অ্যা 1% অর্থাৎ শতকরা ১ ভাগের নিচে টাকা উদ্ধার করা গেছে এ পর্যন্ত। অর্থাৎ ১০০ কোটি কথার কথা ৳১০০ কোটি যদি আমরা ধরি সেখান থেকে পাচার হয় তাহলে ৳১ কোটি মতো পাওয়া গেছে। কিন্তু তো পাওয়া গেছে এটা একটা বড় কথা। আমরা জানি নাইজেরিয়া পেয়েছে। এরপরে পেরুর কথা আমরা জানি। এরা টাকা পেয়েছে, উদ্ধার করেছে। তাকে বেশ কিছু দেশ উদ্ধার করেছে টাকা। আ এখন এটা করার জন্য আমি বললাম যে আমাদের এই মানে একটা কনসার্টেড এফোর্ট লাগবে। আ আমরা শুধু কোন রকমে কাজ করলে হবে না। ভালোমতো জানতে হবে। এগুলোর প্রস অ্যান্ড কনস যাতে কোথায় কি লাগে না লাগে সবগুলো জেনে তারপর আমাদের মাঠে নামতে হবে। এবং তাহলে হয়তো আমরা আ সব না হলেও কিছুটা পেতে পারি। এবং এই কিছু অংশ যদি আমরা কিছুটা পাই, তাতেও কিন্তু আমাদের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে একটা বড় ভূমিকা রাখবে। আবারও দেখা হবে।